আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র স্পেশাল গ্রামার আইটেম আর্টিকেলের চমৎকার বোর্ড পরীক্ষার প্রশ্নর প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে আমাদের এটা হচ্ছে প্লেলিস্টের 5 নাম্বার লেকচার। আজকে আমাদের 5 নাম্বার লেকচারে আমরা রাজশাহী বোর্ড 2019 সালে আসা আর্টিকেলের যেই প্র্যাকটিস সেটা দিয়ে আমরা শুরু করতেছি। তো আমরা তো ধারাবাহিকভাবে পড়তেছি ইউজ অফ আর্টিকেল এ, তারপর ইউজ অফ আর্টিকেল অ্যান, এবং কি ইউজ অফ আর্টিকেল দা। এরপর হচ্ছে আমাদের যেগুলো আমাদের আর্টিকেল বসে না, ব্ল্যাঙ্কস অফ আর্টিকেল, এটা আর কি। তো ধারাবাহিকভাবে আজকে আমরা রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্নটা নিয়ে শুরু করতেছি। প্রথমত আমরা একটা করে বাক্য দেখব, দেন আমরা এর বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব। এরপরে এর শূন্যস্থানে আর্টিকেল যেটা বসবে, এটা গ্রামার্টিকেল বসলেও দেখব, অথবা বাংলা অর্থ বুঝে বুঝে দেখব কোনটা আমাদের সঠিক হয়। তো সবাইকে বলতেছি ক্লাসগুলো যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মিস দিবা না, ক্লাসে এভাবে তাড়াতাড়ি আসবা যাতে আমরা তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করতে পারি। ওকে, লেটস স্টার্ট। তো আমাদের প্রথম যেই আমরা সেন্টেন্সটা তোমাদের সামনে দেখাবো, এটা আমার একবারে প্রথম বাক্যের মধ্যেই আছে। আমি দেখাচ্ছি। তো শুরু করলাম। এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার নিয়ে একটা গল্প আর কি, বা একটা অনুচ্ছেদ, প্যাসেজ আর কি। তো দেখো আমি পরিপূর্ণভাবে আমরা সেন্টেন্সটা তোমাদের সামনে তুলে ধরতেছি। এটা হচ্ছে আমার প্রথম সেন্টেন্স, দেখা যাচ্ছে আশা করি। তো লেখা আছে, আচ্ছা ক্লিয়ার দেখা যায় নাকি ঘোলা লাগে? আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করি। স্পষ্ট দেখতে পাচ্ছ তো? দেখা যায়? রেসপন্স করতে হবে, কথা বলো ভয়েসে বা ইয়াতে। ওকে, তাহলে দেখো আমরা একটু যাই। তো বলতেছি কি এখানে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। তো শূন্যস্থানে আমাদের আর্টিকেল বসবে। এখন কথা হচ্ছে এই যে আমাদের সেন্টেন্স আমরা পড়লাম, প্রথম কাজ হচ্ছে আমাদের সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে। আমরা তোমাদেরকে বারবার বলতেছি, আমরা গ্রামার পড়ি আর যাই করি, আমাদের ইংরেজির অর্থটা বুঝতে হবে। এখন আমরা একটু চিন্তা করি, প্রথম অংশগুলোর দিকে তাকাই, আমি একটু ওয়ার্ডগুলো বাংলা মিনিং বোঝার চেষ্টা করি। যেমন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এর বাংলা অর্থ কী তোমরাই বলো। আশা করি এগুলো তোমরা জানবা, এগুলো পড়ে আসো। আমাদের জাতীয় পতাকা। ভেরি গুড আব্দুল কাইম, থ্যাংক ইউ রেসপন্স করছো। তো এইরকম আব্দুল কাইম যেরকম লগে লগে রেসপন্স করে, বাকিরা যারা কথা বলতে পারো ভয়েসে লগে লগে উত্তর দিবা, তাহলে আমাদের পড়াইতে সুবিধা হয়। তো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এর অর্থ আমাদের জাতীয় পতাকা বা একটা জাতীয় পতাকা আর কি। এরপরে বলতেছে রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্টের বাংলা কি বলো তো? রিপ্রেজেন্ট মানে কি? কোনো কিছু রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্ট কথাটা কিন্তু আমরা অনেক ইউজ করি, ইংরেজি শব্দের মধ্যে রিপ্রেজেন্ট ইউজ হয় বেশি। এখন রিপ্রেজেন্টের বাংলা মিনিংটা কি, বা রিপ্রেজেন্ট দ্বারা কি বোঝায়? এনিওয়ান বলতে পারবা? প্রদর্শন। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, কাছাকাছি উত্তর, রাইট। প্রদর্শন করা, দেখানো বা প্রতিনিধিত্ব করা, যাই বলো সেম। আমাদের কিন্তু ওয়ার্ডগুলো বাংলা শিখতে হবে। আমি তোমাদেরকে বলতেছি এই ক্লাসগুলো গ্রামার ক্লাস হলেও এখানে আমরা স্পোকিং ক্লাস করব, অর্থাৎ প্রত্যেকটা ইংরেজি অর্থ বুঝে বুঝে উচ্চারণ করব, দেখবো আমরা এগুলো আমরা ফিল করতে পারি কিনা বা বাংলা অর্থ বুঝতে পারি কিনা। স্পোকিং না করতে পারলে আমরা কিন্তু ইংরেজি ভালো শিখতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সের বাংলা কি? স্বাধীনতা, এটা আমরা জানি, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা। তারপর হচ্ছে অফ কান্ট্রি, কান্ট্রি মানে তো আমরা সবাই জানি দেশ। তো এই যে আমরা পুরো সেন্টেন্সটা পড়লাম, এই সেন্টেন্সের বাংলা অর্থ আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন শূন্যস্থানে ডান পাশে যে ওয়ার্ডটা আছে, না রত্না, এখানে দা হবে না। চেষ্টা করছে রত্না, থ্যাংক ইউ সো মাচ। না, এখানে দা হবে না, হ্যাঁ এ হবে, এ। যাই চেষ্টা করছে রত্না, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে দা হবে না, এখানে এ হবে। অফ এ কান্ট্রি, অফ এ কান্ট্রি। আচ্ছা, এখানে দা হবে না কেন? দা হবে না এই কারণে, আসলে এখানে নির্দিষ্ট কোনো দেশের কথা বলে নাই।
এখানে আসলে বলছে যে জাতীয় পতাকা রিপ্রেজেন্ট করে স্বাধীনতার, জাতীয় পতাকা স্বাধীনতার প্রতিনিধিত্ব করে দেশের। এখন কোন দেশের? বাংলাদেশ, ইন্ডিয়া, নাকি আমাদের পাকিস্তান, নাকি সৌদি আরব? কোন দেশ? আসলে এখানে কোনো দেশকে নির্দিষ্ট করে উল্লেখ করে নাই, যে কোনো দেশ হতে পারে, অনির্দিষ্ট। যেহেতু এখানে শব্দটা অনির্দিষ্ট, কান্ট্রিটা অনির্দিষ্ট, সেই সেন্সে এখানে আমার আর্টিকেল এ বা এন বসবে। তো রত্না উত্তর দিয়েছিলা দা, তো তোমার উত্তরের যে কনফিউশনটা বা তোমার উত্তরটা যে হয় নাই, কেন হয় নাই এখন কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। যদিও এটা আমরা শিখবো, এখানে মন খারাপের কিছু নাই, ভুল হইতেই পারে, আমরা ভুল থেকে তো শিক্ষা গ্রহণ করবো, তাই না? তো এই যে আমরা, হ্যাঁ, এই যে আমরা বুঝতে পারলাম যে এখানে অনির্দিষ্ট করে বলা হচ্ছে, এটা আমি কেমনে বুঝলাম? ওই যে একটা কথাই তোমাদের বারবার বলতেছি, বাংলা অর্থ, বাংলা অর্থ, বাংলা অর্থ। যতক্ষণ না পর্যন্ত সেন্টেন্সের বাংলা অর্থ তুমি বুঝতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ইংরেজি পারবাই না। যে কোনো গ্রামার, এটা আর্টিকেল হোক বা পাঞ্চুয়েশন হোক বা যে কোনো গ্রামারই হোক, তুমি বুঝবাই না কেমনে এটা পূরণ করতে হবে বা কেমনে এটা সলভ করতে হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা অর্থ বোঝা। এই জন্য বাংলা অর্থ আমরা প্র্যাকটিস করে করে সলভ করব। তো যেহেতু এখানে বুঝতে পারতেছি যে জাতীয় পতাকা একটা দেশের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে, তো এখানে নির্দিষ্ট কোনো দেশকে বলে না, এই জন্য কী হবে? আর্টিকেল এ ব্যবহার হবে। তো এখানে কান্ট্রিটা হচ্ছে নাউন, কান্ট্রি হচ্ছে একটা দেশের নাম, এটা একটা নাউন হিসেবে কাজ করবে। আমরা জানি শূন্যস্থানের, নাউনের পূর্বেই শূন্যস্থানে কি হয়? আর্টিকেল বসে। ওকে, শূন্যস্থানে ডান দিকে কি থাকে? নাউন থাকে, এটা আমরা জানি। তো যে আমি লিখে দিলাম কান্ট্রি হচ্ছে নাউন। তো এখন আমরা যদি বাংলা অর্থটা দেখি, তাহলে আমাদের বাংলা অর্থটা দেখতে ঠিক এরকম হবে যে জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতাকে প্রতিনিধিত্ব করে বা প্রদর্শন করে। জাতীয় পতাকা দ্বারা সেই দেশের সংস্কৃতি, তারপর হচ্ছে ঐতিহ্য, পরিচয় জানা যায়। তো সঠিক উত্তর হচ্ছে স্যার, হঠাৎ ডি সাউন্ড কমে গেল, ডিআই সাউন্ড কমে গেল, মানে আচ্ছা আমার শব্দ কি তোমাদের এখানে আসতেছে না ভালো করে? আমার কথা কি শুনতেছো সবাই ভালো করে? কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বলি রত্না, তোমার হয়তো বা একটু দেখতে হবে স্পিকার হয়তো বা সাউন্ড কমে গেছে, এরকম হইতে পারে, বা নেট কানেকশনটা স্লো, এরকম হইতে পারে। তুমি একটু চেষ্টা করে আবার দেখো তো, লিঙ্কের দিয়ে জয়েন করে আবার দেখা যায় কিনা ঠিকভাবে। হ্যাঁ, আমার স্পিকারে আমি অনেক জোরেই কথা বলতেছি। তো এটা আর কি বিষয়। তো সঠিক উত্তর হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি, অফ এ কান্ট্রি, একটি দেশের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে জাতীয় পতাকা। শেষ, বাংলা অর্থ বুঝলাম, উত্তর করে ফেললাম। এটা কমপ্লিট, এটা বুঝতে পারছো আশা করি, না পারলে অবশ্যই বলতে হবে। পরবর্তী ওয়ার্ড, সরি সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্স একটু বেশি বড়, বুঝছো? তারপর আমরা দেখি বাংলা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। আমি পুরো সেন্টেন্সটা তোমাদের দেখাচ্ছি। সেন্টেন্সটি একটু বিশাল বড়, যেহেতু আমাদের একটু স্টেপ বাই স্টেপ এটা কি করতে হবে? পড়তে হবে। তো যাই হোক, আমি তোমাদের একটু দেখাই দিলাম, অবশ্যই এতটুকু অংশ দেখতে পাচ্ছ মেবি। হ্যাঁ, এ হচ্ছে আমাদের পরিপূর্ণ যে সেন্টেন্স, সেটা তো আমরা একটু বাংলা অর্থটা সহ বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, মনোযোগ দিবা। কি বলছে এখানে? ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ ড্যাশ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড। এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স, আমরা অনেকটা বড় একটা সেন্টেন্সের মুখোমুখি বর্তমানে, কিন্তু সমস্যা নাই, আমরা আস্তে আস্তে এটার অর্থ বুঝে দেন উত্তর করার চেষ্টা করব। প্রথমত আসো, ইন দ্য মিডল পয়েন্ট এর অর্থ কি? ইন দ্য মিডল পয়েন্টের বাংলা কি? মধ্যস্থানে। ভেরি গুড, মাঝখানে বা মধ্য স্থানে। আচ্ছা, অফ দ্য ফ্ল্যাগ অর্থাৎ পতাকাটির মাঝখানে। দেয়ার ইজ ড্যাশ ব্লাড রেড সার্কেল। আচ্ছা, এই যে ব্লাড রেড সার্কেলের মানে কি? বাংলা অর্থ বলো। লাল রঙের একটি, হ্যাঁ, লাল রঙের বৃত্ত, লাল রঙের বৃত্ত। দেখো, সার্কেল মানে বৃত্ত, ব্লাড রেড মানে লাল, লাল বৃত্ত আর কি, বৃত্তের মানে লালের মতো যে বৃত্ত আর কি, এটা লাল বৃত্ত বলা যায়। রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড, উপস্থাপন করে আমাদের কঠিন পরিশ্রমের ইতিহাস
এবং ট্যাগময় যে বিষয়টা আর কি। তো এখানেও আমাদের কি হবে, এ হবে। থ্যাংক ইউ, উত্তর রাইট। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লাড সার্কেল, দেয়ার ইজ এ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড। তো আমরা যদি এর বাংলা অর্থটা পরিপূর্ণভাবে লিখে দিই তাহলে আমাদের ঠিক এরকমভাবে দেখা যাবে। তো বাংলা অর্থটা হচ্ছে যে পতাকার ঠিক মাঝখানে একটি রক্তলাল বৃত্ত রয়েছে। পতাকাটির মাঝখানে ঠিক পতাকাটির ঠিক মাঝখানে একটি রক্তলাল বৃত্ত রয়েছে, যা আমাদের কঠিন সংগ্রাম এবং রক্তদানকে প্রকাশ করে। আমরা জানি আমাদের যে জাতীয় পতাকা সেখানে কি চারদিকে সবুজ, মাঝখানে হচ্ছে কি লাল। তো এই পতাকার ঠিক মাঝখানে যে রক্তলাল বৃত্ত রয়েছে, এই বৃত্তটা কি প্রদর্শন করে বা কি বোঝায়? আমাদের কঠিন সংগ্রামের ইতিহাস বোঝায় এবং আমরা যে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি সেই রক্তদানের ইতিহাসকে বোঝায়। এই হচ্ছে আমার বাংলা অর্থ। তো সবাই একটু দেখো যে ইংরেজি সেন্টেন্সের সাথে বাংলা অর্থ যে আমরা বুঝায় ম্যাচিং করে পড়লাম, বুঝতে পারছো কিনা। এই যে ব্লাড রেড সার্কেল, এটা নাউন ফ্রেজ, আর এখানে এ হবে, এ ব্লাড রেড সার্কেল মানে একটি রক্তলাল বৃত্ত রয়েছে, একটি রক্তলাল বৃত্ত। ঠিক আছে, আমাদের বৃত্ত কিন্তু তোমার একাধিক না, একটি, তাই জন্য এখানে এ বসেছে। আর আমরা জানি যে কনসোনেন্ট বি দিয়ে শুরু হয়েছে, এজন্য কি বসেছে এ। ওকে, এরপরে আগেরটাও কিন্তু কনসোনেন্ট, সি হচ্ছে একটা কনসোনেন্ট, এজন্য এ বসছে, এই আর কি বিষয়। আচ্ছা, এটা গেল, তো দুইটা পড়লাম। এরপর হচ্ছে আরেকটা আছে আমাদের, আশা করি এটা বুঝতে পারছো কমপ্লিট। পরবর্তী যেই সেন্টেন্সটা আমাদের সেটা, তো পরবর্তী সেন্টেন্সটা বলতেছে, আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। বলতেছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ড্যাশ ভাইটাল রুল ইন দ্য লাইফ অফ এ নেশন। এটা হচ্ছে পরবর্তী বাক্য। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাটা, প্লেস ভাইটাল রুল। প্লেস মানে কি বলতো? প্লে মানে খেলা করা, আমরা জানি। প্লেস মানে কি? এই বাক্যে প্লেস দ্বারা কি বোঝাচ্ছে? বলো তো একটু, এই বাক্যে প্লেস দ্বারা কি বোঝাচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা, ট্রাই করো, চেষ্টা করো। পালন করা, আচ্ছা পালন করা বলছো, প্লেস তুলি বলছো পালন। নিয়ম হবে নাকি, রুলস? আচ্ছা, তানজিলা কিছু বলছো, কথা শুনিনি, আবার বলো তো তানজিলা। অবদান রাখা। অবদান রাখাটা, হ্যাঁ এটা রাইট, যায় কাছাকাছি যায়। আচ্ছা, এখানে প্লেস ভূমিকা রাখা। কি বললা স্বর্ণা, আর বলো তো। ভূমিকা রাখা। হ্যাঁ, ভূমিকা রাখা, অবদান রাখা, ভেরি গুড। হ্যাঁ, উত্তরগুলো চায়, মানানসই, থ্যাংক ইউ, রেসপন্স করছো। হ্যাঁ, তো এটা আর কি, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ভাইটাল রুল ইন দ্য লাইফ অফ এ নেশন। ভাইটাল রুল মানে কি? ভাইটাল রুল মানে কি, বাংলা অর্থ কি? হ্যাঁ, চেষ্টা করো। ইম্পর্টেন্ট, ভাইটাল, এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ। ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ, রুল মানে কি নিয়ম। ওকে, এর বুঝতে হবে। হ্যাঁ, ভাইটাল রুল মানে কি গুরুত্বপূর্ণ নিয়ম, নীতি। ইন দ্য লাইফে গুরুত্বপূর্ণ নিয়ম বা নীতি একটি জাতির, নেশন মানে কি জাতির। তো ন্যাশনাল ফ্ল্যাগ একটি জাতির গুরুত্বপূর্ণ নিয়ম বা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা কি করে, তুলে ধরে। তো বাংলা অর্থটা এরকমই হবে। তো এটাও এরকম যে একটি জাতির জীবনের জাতীয় পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা তুলে ধরে।
জাতীয় জীবনের যে গুরুত্ব বলো বা পরিচয় বলো, এটা কি ধরে? তুলে ধরে। ওকে, তো এই হচ্ছে উত্তরটা বাংলা অর্থ, যে একটি জাতির জীবনে জাতীয় পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা জানি আমরা বাঙালি জাতি, প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম সবাই, এটা হচ্ছে আমাদের পরিচয়। এরপরে পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। তো এই যে বাঙালি জাতি, এই বাঙালি জাতি কিন্তু একটা বাঙালি জাতি কিন্তু আসলে একাধিক না। কারণ কি, এই বাঙালি জাতি বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রে বাঙালি জাতি পাওয়া যাবে, কিন্তু তার জন্ম আসলে বাংলাদেশ থেকেই সে কি হিসেবে পরিচিত, বাঙালি জাতি হিসেবে পরিচিত। তো এই জাতি কিন্তু একটাই, যারা বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু সেই বাংলা ভাষার মানুষ, বাঙালি। তো এই জন্য এটাকে একটা জাতি বলা হচ্ছে। যেমন ইংরেজি একটা জাতি, আরব একটা জাতি। তো প্রতিটা জাতি হচ্ছে একটা সিঙ্গেল পরিচয় বহন করে, কারণ ওই জাতির সাথে অন্য কোনো জাতির মিল থাকে না। যেমন বাংলা ভাষার সাথে অন্য ভাষার মিল নাই, তেমনি প্রতিটা জাতির সাথে অন্য জাতির তেমন মিল থাকে না, কিছু পার্থক্য থাকে। এই জন্য এটাকে সিঙ্গেল পার্টিকেল মনে করা হয়। আর্টিকেলের বিষয় এটাকে একটা সিঙ্গেল ধরা হয়, একক ধরা হয় আর কি। তো জন্য বলছে একটি জাতির জীবনে জাতীয় পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো উত্তর কি হবে? এ ভাইটাল রুল ইন দ্য লাইফ অফ এ নেশন। এই যে অফ এ নেশন, একটি জাতির জীবনে আমাদের জাতীয় পতাকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট কি হবে এখানে? এ হবে। তো এখানে কথা হচ্ছে আমাদের আর্টিকেল যে এ বসছে, এটা গ্রামাটিক্যাল একটা নিয়ম আছে, সেই গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এটা আমরা বসাবো বা মনে রাখতে পারি আর কি চাইলে। 1 নাম্বার আর 2 নাম্বার যে আমরা শূন্যস্থানগুলো পূরণ করছি, সম্পূর্ণটাই হচ্ছে বাংলা অর্থ বুঝে বুঝে। 1 নাম্বারটাও বাংলা অর্থ বুঝে বুঝে, 2 নাম্বারটাও বাংলা অর্থ বুঝে বুঝে। কিন্তু 3 নাম্বারের মধ্যে একটা গ্রামাটিক্যাল নিয়ম আছে বা গ্রামাটিক্যাল ফর্ম আছে। তোমরা সেই ফর্মটা বলতে পারবা? একটা ফ্রেজ আমরা অনেক সময় ব্যবহার করি প্যারাগ্রাফ লিখতে গেলে, কম্পোজিশন লিখতে গেলে বা যে কোনো একটা প্যাসেজ লিখতে গেলে এই ফ্রেজগুলো ব্যবহার করি। যে ফ্রেজের মধ্যে আর্টিকেল ব্যবহার হয়, এ, দা বা এন ব্যবহার হয়, সেরকম একটা ফ্রেজই এখানে লেখা আছে। বলো তো সেই ফ্রেজটা আসলে কি? আচ্ছা, নাউন ফ্রেজ ঠিক আছে, কিন্তু মানে একটা সেন্টে বা বাক্যাংশ আছে, সেই বাক্যাংশটার নাম কি? আমি চাচ্ছিলাম বাক্যাংশের নামটা তোমাদের কাছ থেকে নিতে, যে কোন বাক্যাংশটা আমরা ব্যবহার করি মূলত মাঝে মাঝে লিখতে গেলে বা বলতে গেলে। এই বাক্যাংশগুলো আমরা কিন্তু অনেক ইউজ করি। দেখো মনে পড়ে কিনা, আমি দেখা দিব উত্তরটা, তারপর দেখো কেউ পারো কিনা। একটা নাউন ফ্রেজ আমরা ব্যবহার করি, যেমন অ্যাজ এ রেজাল্ট, এটা একটা নাউন ফ্রেজ, এটা ব্যবহার করি না? অ্যাজ এ রেজাল্ট। তারপর হচ্ছে কি বলা যায়, ওয়ান্স এ টাইম বা ওয়ান্স আপন এ টাইম, এইগুলো কিন্তু আমরা অনেক মাঝে মাঝে ইংরেজিতে ব্যবহার করি, এগুলো ফ্রেজ বলা হয়। তো এরকম একটা ফ্রেজ এখানে আছে, আর্টিকেল দিয়েই সেই ফ্রেজটা তৈরি হয়েছে। এখন বলো সেই ফ্রেজটা আসলে কোনটার কথা বলতেছি? কায়ুম, তারপর হচ্ছে আফিফা, রিমা, স্বর্ণা, রত্না, শিমলা, তানজিলা, তুলি, বিথিরি আছে। স্বর্ণা তো রূপা তো চলে গেল একটু আগে। Plays a vital role. চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। হ্যাঁ, প্লেস এ ভাইটাল রোল, ভেরি গুড, দুর্দান্ত তো দিয়েছো তানজিলা। এটাই হচ্ছে আমরা সেই ইয়াটা, হ্যাঁ ভাইটাল ভি। আচ্ছা কি বললা? ভাইটাল ভি, আচ্ছা উত্তর দিয়েছিল একজন। তোমার উত্তরটা আসলে পুরোপুরি ওরকম কাছাকাছি আসে নাই, তারপর চেষ্টা করছো, থ্যাংক ইউ। তুলি, ইন দ্য লাইফ বলছো, আসলে না, এটা আসলে ওরকম না। ইন দ্য লাইফ আমরা ব্যবহার করি, কিন্তু আর্টিকেলের সাহায্যে। ইন দ্য লাইফের মধ্যে তো আসলে আমার আর্টিকেল নাই, তো আর্টিকেলের সাহায্যেই আমাদের যে ফ্রেজটা হবে সেটা হচ্ছে কি? প্লেস এ ভাইটাল রোল, প্লেস এ ভাইটাল রোল। দেখো আমরা যখন অ্যান্সারটা দেখতেছি, 1 নাম্বার অ্যান্সার বাংলা অর্থ বুঝে বুঝিয়ে দিব, 2 নাম্বার অ্যান্সারটা বাংলা অর্থ বুঝে বুঝে, কিন্তু 3 নাম্বার অ্যান্সারটা যখন আমরা করবো, অবশ্যই এখানে একটা গ্রামাটিক্যাল নিয়ম মেনটেন হচ্ছে। এটা একটা ফ্রেজ বলবো আমরা, যেমন প্লেস এ ভাইটাল রোল, প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। খেয়াল রাখবা, ইম্পর্টেন্ট হলে কিন্তু তখন এ হবে না। কেন হবে না জানো? তখন কিন্তু সেখানে আর্টিকেল অ্যান বসবে, কারণ আমাদের আই হচ্ছে কি? ভাওয়েল। প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল, তোমরা কিন্তু এই যে সেন্টেন্সের যে অংশগুলো আছে, বাক্যাংশ বা ফ্রেজগুলো ব্যবহার করছো অনেক।
প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল, প্লেস এ ভাইটাল রুল, অ্যাজ এ রেজাল্ট, ওয়ান্স আপন এ টাইম, এইগুলো ফ্রেজ আমরা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। তো যে প্লেস এ ভাইটাল রুল হওয়া সত্ত্বেও ইম্পর্টেন্ট থাকলে কিন্তু সেখানে আর্টিকেল এ বসতো না, অ্যান বসতো। প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল, কেন অ্যান বসতো? কারণ আমাদের ভাওয়েল যেহেতু ছিল আই, সেই জন্য শূন্যস্থানে আর্টিকেল অ্যান বসেছে। এটা ছিল ব্যাখ্যা। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? আমাকে জানাও। সবাইকে কথা বলতে হবে প্লিজ। বুঝতে পেরেছো ব্যাখ্যা? স্যার জি স্যার। ওকে, আমাকে জানাও তো একটু। নাম জানি কি? রত্না। রত্না, তুমি কি বুঝতে পারছো যতটুকু বললাম? শব্দগুলো শুনতে পাচ্ছ ভালো করে? কমপ্লিট সবকিছু? জি স্যার। ওকে, জি বুঝছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমি তোমার সাউন্ডটা ভালো শুনতে পাইছি। আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলবো। ওকে, আচ্ছা আমি বলি যে রিমা হয়তো বা একটু শুনতে পাই না, আমি বলি রিমা, এই যে প্লেস থেকে শুরু করে একটা বিষয় খেয়াল করো, প্লেস থেকে শুরু করে এই পর্যন্ত একটা ফ্রেজ, প্লেস এ ভাইটাল রুল, এতটুকু একটা ফ্রেজ হিসেবে চিন্তা করব। বাক্যাংশ প্লেস এ ভাইটাল রুল, এই বিষয়টা আমরা অনেক ক্ষেত্রেই সেন্টেন্সে লিখে থাকি। প্লেস এ ভাইটাল রুল, অ্যাজ এ রেজাল্ট, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এগুলো হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করি। তো এখানে যেহেতু আমাদের প্লেস ভাইটাল রুল আছে, এটা ফ্রেজ হিসেবে কাজ করতেছে, এই জন্য এখানে আমাদের আর্টিকেল এ ব্যবহার হয়েছে গ্রামাটিক্যালি। জাস্ট আমাদের ফ্রেজের মধ্যে এ ব্যবহৃত হয়, ফ্রেজের মধ্যে গ্রামাটিক্যাল এসে ব্যবহার করা হচ্ছে। প্লেস এ ভাইটাল রুল, এটা একটা ফ্রেজ, এটা আমরা আগে থেকে ব্যবহার করি, এটা জানি, সেই হিসাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যদি এখানে দেখতাম প্লেস ইম্পর্টেন্ট রুল থাকতো, ইম্পর্টেন্ট রুল, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের শুরু হয় আই দিয়ে, আই হচ্ছে একটা ভাওয়েল, সেক্ষেত্রে ভাওয়েলের আগে কি বসে? আর্টিকেল এ বসে না, অ্যান বসে, অ্যান ব্যবহার করা হইতো। তখন লিখতাম কি? প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল। দুইটা সেমই জিনিস, বুঝছো? দুইটা সেম জিনিস, তবে একটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু, ভাওয়েলের ভি, যার জন্য এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল, আর একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্টের আই ভাওয়েল, সরি ভি হচ্ছে কনসোনেন্ট এর জন্য এ, আর ইম্পর্টেন্ট আই হচ্ছে ভাওয়েল, এর জন্য কি অ্যান ব্যবহার করা হয়েছে, এই আর কি বিষয়। রিমা বুঝতে পারছো এবার? ফারজানা, রিমা, এবার কি ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, করতে প্রশ্ন পারি? বলো। অবশ্যই প্রশ্ন, আমার এখানে প্রশ্ন করতে কখনো অনুমতি লাগে না, যে কোনো প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। স্যার এই যে ফ্যারিস গুলো আছে না, এই ফ্যারিস গুলো আমরা কিভাবে, মানে এটা কি চেনার কোনো উপায় আছে? উপায় আছে যে এটা একটা ফ্যারিস আমরা বুঝতে পারবো নাকি এগুলো মুখস্থ করা লাগবে এরকম? আচ্ছা, ভালো কথা বলেছো যে ফ্রেজগুলো চেনার উপায় আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ফ্রেজগুলো চেনার উপায় আছে। আমাদের ফ্রেজ অনেক রকম, নাউন ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ আছে। তো এই ফ্রেজগুলো প্রাথমিকভাবে আমাদের গ্রামার বইতে ওরকমভাবে মানে বিস্তারিত আলোচনা করা হয় না তেমন। যখন আমরা এগুলো গ্রামার পড়ি তখন আমরা সেই পরিচয় আস্তে আস্তে যখন দেখি উদাহরণগুলো, সেই উদাহরণগুলোর মধ্যে আমরা খুঁজে পাই। মনে রাখবা, নাউন ফ্রেজ কারা? যে সকল ফ্রেজের মধ্যে নাউন থাকবে, মানে নাউন দ্বারা গঠিত হওয়া যেই বাক্যাংশ তার নাম নাউন ফ্রেজ। কথা বুঝতে পারছো তানজিলা? যেহেতু প্রশ্ন করছো, নাউন দ্বারা গঠন করা হবে যে ফ্রেজ, নাউন ফ্রেজ। আবার প্রিপোজিশন যুক্ত কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দ্বারা যদি একটা বাক্যাংশ তৈরি হয় তার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। এবার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব দ্বারা যদি যুক্ত হয়ে কোনো সেন্টেন্স গঠিত হয় বা বাক্যাংশ তৈরি হয় তার নাম অ্যাডভার্বাল ফ্রেজ। তাই নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, এগুলো চেনার উপায় হচ্ছে নাউনকে চিনতে হবে, প্রিপোজিশন চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে। যদি তুমি নাউন চিনো, প্রিপোজিশন চিনো, অ্যাডভার্ব চিনো, অর্থাৎ মেইন স্ট্রাকচারগুলো জানো, কোনটা নাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা অ্যাডভার্ব, তাহলে তুমি অবশ্যই ফ্রেজ বুঝতে পারবা। তোমার এগুলো মুখস্থ করতে হবে না। কথা কি বুঝছো? তারপরও আমাদের কিছু কিছু ফ্রেজ থাকে যেগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হয় বোঝার সুবিধার্থে, ঠিক আছে? যেমন এগুলো আছে, আর অনেক কিছু আছে, ইটিসি। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নোট আজকে এতটুকু করছি, এর বাইরে নোট করি নাই। তো এখানে আমি ক্লাস রাখতে চাচ্ছি। তো ক্লাসটা রেকর্ড আমি আপলোড দিয়ে দিব,
যারা পরবর্তীতে দেখবা দেখার জন্য, আর নোট দিয়ে দিব। অবশ্যই বাড়ি কাজটা করো, বাড়ি কাজটা কিন্তু করো না, দুঃখজনক। তোমাদের বাড়ি কাজ দেই, কজন বাড়ি কাজ করো? 1 জন 2 জন। গ্রুপে আসো প্রায় 30 জনের উপরে, বাড়ি কাজ আমি পাই না। অর্ধেক বাড়ি কাজ দিলেও তো অনেক ভালো হতো, যে অর্ধেক পোলাপান বাড়ি কাজ দিচ্ছে, বাড়ি কাজ তো দেয় 1 জন 2 জন। ক্লাস তো করো মাশাআল্লাহ অনেকেই, এই যে ক্লাস প্রায় 9-10 জন করছো, 9-10 জন বাড়ি কাজ দিলেও তো হয়, তাও তো দাও না। এরকম হলে হবে? এরকম হলে হবে না। বাড়ি কাজ দিয়ে একটু, এটা করে ফেলতে কতক্ষণ লাগে, করে ফেলবা, দিবা। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কারো কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। এনিওয়ান কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আপনাকে এই 19 সালের যে বোর্ডটা এটাই খেলে পড়াইছেন না আগে কিছু পড়াইছিলেন? মানে না, আমার আসতে এটাই একটু দেরি হয়েছিল তো। এটাই আজকে আমি এটাই পড়াইছি। আমার নোটটা তেমন বেশি করিনি, এটা আমি পড়াইছি, এর বাইরে পড়াইনি, বুঝছো? এটাই পড়াইছি। ওকে, তো যাই হোক, তো নোটটা দিয়ে দিব, লিখে নিও। আর একটু চেষ্টা করো নিয়মিত ক্লাস করতে। ক্লাস মিস হয়ে গেলে সমস্যা নেই, রেকর্ডটা ইউটিউব থেকে দেখে নিবা, আমি দিয়ে দিব লিঙ্ক, নোট দিয়ে দিব। তো এই বলে আজকের মতো আমাদের যে 5 নাম্বার লেকচার সেটা আমরা এখানে কমপ্লিট করতেছি। পরবর্তী লেকচার আমরা পরবর্তী প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। আমাদের ইংরেজি আর্টিকেল গ্রামারের প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা আমাদের পরবর্তী স্পেশাল বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতেছি। ওয়ালাইকুম সালাম, আসমাউল হোসনা জয়েন করছো। তো আমাদের আজকের এই ক্লাসে অভি সাহা জয়েন করছো, এবং অভি সাহা হচ্ছে আমার এলাকার মানুষ, নারায়ণগঞ্জ জেলার কদম রসুল কলেজের শিক্ষার্থী। তো যখন এলাকার মানুষ বা জেলার মানুষ জয়েন করে তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমি খুশি হলাম জয়েন করছো অভি সাহা। আর চেষ্টা করবো এখন থেকে যাতে সামনে পরবর্তী ক্লাসগুলো তো সুন্দরভাবে অ্যাটেন্ড করা যায় ইনশাল্লাহ। আর ক্লাস যদি তোমার মন মতো হয় অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা এই ক্লাসগুলো করে দেখার জন্য ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের যে স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে এসেছে, এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। এখন এই জায়গায় একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমরা আজকে যেটা ভালো করে দেখবো আর কি, এখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমাদের প্রথমত বাংলা অর্থ বুঝতে হবে। আমি তোমাদেরকে বারবার বলতেছি, ইংরেজি পড়ার মেন রহস্য হচ্ছে বাংলা অর্থ বোঝা। প্রতিটা ওয়ার্ডের বাংলা অর্থ বুঝতে পারলেই তুমি ইংরেজিতে পুরো 100তে 100 পাবা ইনশাল্লাহ, সিরিয়াসলি বলা। তো ইংরেজিতে 100তে 100 পাওয়ার জন্য তোমাকে প্রচুর প্রচুর বাংলা অর্থ জানতে হবে। তো আজকে আমরা যদিও প্র্যাকটিস করব, তার পাশাপাশি বাংলা অর্থ মনে রাখার চেষ্টা করব, দেখবো আমরা কতটুকু বাংলা অর্থ বুঝে বুঝে উত্তরগুলো সলভ করতে পারি। চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে সেন্টেন্স সেটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি একটু জুমটা ঠিক করি, হ্যাঁ আসলে জুমটা ঠিক করলে দেখতে সবার সুবিধা হবে, আমার পড়াই তো ইজি হবে। একটু ওয়েট, আমি জুমটা একটু ঠিক করে দেন, আমি তোমাদের সামনে আবার স্ক্রিনটা দেখাচ্ছি। একটু জুমটা ঠিক করি কিছুক্ষণ, আসলে জুম অ্যাপ তো, জুমটা ঠিক করলে আমার পড়াইতে ইজি হয়। অনেক সময় দেখা যায় জুম একটু বেশি হয়, জুম কম হয়, যার জন্য পড়াতে একটু আনইজি ফিল হয়। ওকে, এবার ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। তো আমাদের প্রথম যেই সেন্টেন্সটা সবাই দেখতে পাচ্ছ, লেখা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। সবাই পড়তেছো দেখতেছো। এখন এই জায়গা থেকে আমি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, হ্যাঁ সবাই একটু উত্তর দিবা। প্রথমে বলো ইন্ডাস্ট্রি এর বাংলা অর্থ কি? ইন্ডাস্ট্রি অর্থ কি? এনিওয়ান? চেষ্টা করতে হবে। ইন্ডাস্ট্রি এর অর্থটা কি? আমরা কিন্তু স্পোকিং করতেছি, আমরা গ্রামার শিখতেছি প্লাস স্পোকিং ক্লাসও হচ্ছে লগে লগে। প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রি এর বাংলা অর্থ কি? কেউ জানো কি? না জানলে বলো। কলকারখানা বা শিল্প এগুলা? না না, কল কারখানা শিল্প না। ভালো একটা উত্তর দিয়েছো সুমাইয়া। আসলে আমরা সবাই জানি ইন্ডাস্ট্রি মানে কলকারখানা শিল্প, এটা না। এটা আমি মোটামুটি জানি, সবাই এরকমই মনে করবা, কিন্তু এটা আসলে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, দেখি কে কে পারো, কার মনে আছে। ইন্ডাস্ট্রি, জাস্ট এই শব্দটা বাংলা অর্থ ইন্ডাস্ট্রি এর অর্থ কি হতে পারে? চেষ্টা করতে হবে। আমি একটু সময় দিচ্ছি, হ্যাঁ সময় দিয়েই তারপর আমি তোমাদের উত্তর নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, যদি একেবারে না পারো সেটা ভিন্ন কথা, আমি বলে দিব, সমস্যা নেই। তারপর একটু সময় দেখি যে কে কে পারে বা কেউ পারে কিনা। আফিফা, রিমা,
সুমায়া তো বলছোই, মুরুপা, স্বর্ণা, অভিসাহা, শিমলা, তানজিলা, বিথি। কেউ কি পারবা ইন্ডাস্ট্রির বাংলা অর্থটা কি? তোমরা গুগলে সার্চ দিও না, আবার জিনিমি চ্যাটজিপিটি সার্চ দিও না, জানলে বলতে পারো, আদারওয়াইজ আমরা তো আজকে শিখবো। শিল্প আসলে না, আফিফা বলছো, থ্যাংক ইউ। শিল্প ব্যবসায়িক খাত বা শিল্প খাত এরকম কিছু। আচ্ছা, অভিশাপ বলছো, থ্যাংক ইউ, কিন্তু দুঃখিত উত্তর গ্রহণ করতে পারলাম না। তার মানে আমরা প্রথম সেন্টেন্স পড়তে গিয়েই ধরা খাইলাম, একটা ওয়ার্ডের কাছে আমরা হেরে গেলাম, ওয়ার্ডটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ক্লাসে মার্শাল আমি সহ তো 11 জন, তো 10 জন, বাকি 10 জনই আমরা ফেল। হ্যাঁ বলো বলো শিমলা বলো, from আবার বলো, জোরে বলো, শুনি নাই। from আচ্ছা, চমৎকার চমৎকার, ভেরি গুড, উত্তর রাইট, একজন পারছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসমাউল হুসনাও মেবি বলছো সামথিং এরকম কিছু, এক্সিলেন্ট। হ্যাঁ, যে এই যে শিমলা বলছে শ্রম, আসলে ইন্ডাস্ট্রি মানে বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, কি বললো আবার বলো তো আসমাউল হুসনা, আবার বলো। আমার এখানে অনেক নেট সমস্যা করতেছে, এজন্য বলতে পারিনি আগে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তুমি তার মানে এটার উত্তর বলতে পারতেছো, মানে এটা তোমার মতে মতে কি বলো, উত্তরটা বলো, তুমি কি বলতে চাচ্ছিলা? পর্যটন শিল্প বা পোশাক শিল্প। না না, দুঃখিত। আচ্ছা আচ্ছা, চেষ্টা করছো, থ্যাংক ইউ, হয় নাই, তবে চেষ্টা করছো, অনেক অনেক ধন্যবাদ। কংগ্রাচুলেশন শিমলা, উত্তর দিয়েছো। আমি আশা করি হয়তোবা তুমি কোনো সোর্স না থেকেই নিজ থেকে উত্তর দিয়েছো। তো দেখো একটা বিষয়, আমরা আজকে এমন একটা ইন্টারেস্টিং ক্লাসের মুখোমুখি যেখানে প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটাই আমাদের ফেল করে দিল, আমরা ফেলিওর হয়ে গেলাম এই শব্দের কাছে সবাই মোটামুটি। আসলে আমরা সবাই এইটার সাথে পরিচিত যে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প কারখানা বা শিল্প বিষয় কিছু, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম বা অধ্যবসায়। এই সেন্টেন্সের জন্য ইন্ডাস্ট্রি শব্দটা শিল্প কারখানার কিছু না, এটা হচ্ছে পরিশ্রম বা অধ্যবসায়। তো সবাই হয়তো শুনে কথাটা অবাক হচ্ছে যে এটা আবার কেমন বিষয়। আমরা জানি, সারা বছর পড়লাম বা সারা জীবন জানলাম এটা ইন্ডাস্ট্রি মানে শিল্প কারখানার কিছু বিষয়, কিন্তু এখন এই ইন্ডাস্ট্রি শব্দটা এই সেন্টেন্সে আবার পরিশ্রম কিভাবে হয়? আসলে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো অর্থ সাধারণত সেন্টেন্সের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে যায়, যেটা আজকে তোমরা প্রমাণ দেখতে পাচ্ছ। এই ইন্ডাস্ট্রি মানে আমরা সবাই জানি যে শিল্প কারখানার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কথা হবে, কিন্তু আসলে না, এই ইন্ডাস্ট্রি শব্দটা এই সেন্টেন্সের জন্য এটা সম্পূর্ণ উল্টে গেছে, সম্পূর্ণ তার অর্থ চেঞ্জ করে ফেলছে। এই ইন্ডাস্ট্রির অর্থ হচ্ছে পরিশ্রম বা অধ্যবসায়। সবাইকে কথা বুঝতে পারছো আমি যা বললাম? জি স্যার। ওকে, এই জন্যই জাস্ট এই বিষয়টার জন্যই আমাদের ইংরেজি শেখাটা হয় না। আসলে আমরা ইংরেজি যখন শিখি আমরা আসলে বুঝি না ইংরেজি কীভাবে শিখতে হবে, ইংরেজি সিস্টেম, ইংরেজি শেখার টেকনিক আছে, টেকনিকগুলো ফলো করতে হবে। তো আজকে আমরা একটা প্রমাণ পাইলাম যে আসলে আমরা ইংরেজি শিখি, সেই ইংরেজি শেখা আসলে পরিপূর্ণভাবে সিস্টেম মতো হচ্ছে না, যার কারণে আমরা আজকে এই সেন্টেন্সের এই শব্দটার কাছে সবাই ফেইলিওর হয়ে গেলাম। শুধুমাত্র একজন পারছি, শিমলা উত্তর দিতে পারছে, থ্যাংক ইউ সো মাচ। পারছো তো, শূন্যর চেয়ে এক তো বড়। কেউ যদি না পারতো একটা দুঃখজনক বিষয় ছিল যে আমরা এতজন ক্লাস করতেছি একজনও পারি না, বিষয়টা অন্যরকম লাগতেছে, তাই না? ক্লাসের মধ্যে একজন পারলেও কিন্তু সেই ক্লাসটা সার্থকতা আছে। থ্যাংক ইউ সো মাচ, যারা চেষ্টা করছো তোমাদেরকে অভিনন্দন, চেষ্টা করছো, ভুল হলেই তো শিখবা, তাই না? ওকে, তো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম, আর এরপর হচ্ছে কি টু সাকসেস মানে সফলতা ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তো তোমরা যদি সেন্টেন্সটা পুরোপুরি বাকি অংশটাও মনোযোগ দিতা তাহলে আশা করি বুঝতে পারতা এটা আসলে পরিশ্রম বুঝাবে, এখানে ওই কল কারখানার কিছু বুঝাবে না। হ্যাঁ, ওকে, তো দেখো, তো এটা হচ্ছে আমাদের সেই বাংলা অর্থ যে পরিশ্রম আমাদের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। কি টু, এটা হচ্ছে আমার চাবিকাঠি, কি বলতে আমরা বুঝি চাবি, সাকসেস মানে সাফল্য, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তো শব্দগুলো সাজালে লেখা হয় পরিশ্রম, পরিশ্রম আমাদের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। এই হচ্ছে আমাদের ইংরেজির সম্পূর্ণ অর্থ।
তার মানে আমাদের এই যে আজকে যে আর্টিকেলের যে সেন্টেন্সটা বা প্যাসেজটা, এটা হচ্ছে আমাদের কি পরিশ্রম নিয়ে কথা, অর্থাৎ অধ্যাবসায় নিয়ে আলোচনা। এই অধ্যাবসায় থেকে আমাদের কি আসে, আর্টিকেল প্যাসেজটা আসে। তো এবার আমাকে জানাবা বাকি রাফিফা, আসমাল হুসনা, রিমা, জলি, রূপা, স্বর্ণা, অভিসাহা, তানজিলা, তুলি, বিথি, সীমা তো দিয়েছো। বাকিরা কি বুঝতে পারছো ইংরেজির ব্যাপারটা কিরকম ভাবে আমাদের গেস করতে হবে সেন্টেন্সের উপর ভিত্তি করে? সবাইকে বুঝছো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার? ইয়েস স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। তো পরবর্তী সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করে তাকাবা। হ্যাঁ, আমি পুরোপুরি সেন্টেন্সটা লিখতে, সেন্টেন্সটা একটু বড়, হ্যাঁ মনে রাখো। দেখো, তো দেখতে পাচ্ছ পরবর্তী সেন্টেন্সটা লেখা আছে ড্যাশ, মানে শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে। ড্যাশ, ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ইজ নেভার গো ড্যাশ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পরবর্তী সেন্টেন্স। যদিও সেন্টেন্সটা অনেক বড়, আমরা ধাপে ধাপে বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। ম্যান মানে মানুষ, হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, হু ডাজ নট মানে যে কেয়ার করে না। হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রম। আর আন্ডারটেক মানে কি একটু বলো তো দেখি, কেউ পারো কিনা। আন্ডারটেক মানে কি? এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। আন্ডারটেক এর অর্থ কি কারো জানা আছে কি? ট্রাই করো। ঠিক আগের মতো আমরা চেষ্টা করি। বাংলা আমাদের জানতেই হবে, ইংরেজি পড়ার জন্য বাংলা জানার বিকল্প নাই। আবার বলো তো সুমাইয়া। গ্রহণ করা। গ্রহণ করা আসলে ওরকম না, কাছাকাছি, কাছাকাছিও না, চেষ্টা করছো। আচ্ছা, এনিওয়ান, আর কেউ? আচ্ছা, আমি এখানে দুইটা শূন্যস্থানের পিছনে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। এক জায়গায় লিখেছি আমরা শূন্যস্থানের ডান দিকে যে ওয়ার্ড ম্যান, এটা একটা নাউন আমরা জানি। আর শূন্যস্থানের ডান পাশে লেখা আছে কি ধারণ করা। ধারণ করা, ধারণ করা কি যায়? না, আসলে ওরকম হয় না, কাছাকাছিও আসে না। যাই চেষ্টা করছো। এ বলছে লং অ্যাওয়ে বা লং ওয়ে, দায়িত্ব নেওয়া। দায়িত্ব নেওয়া বলতে না, দায়িত্ব না ওরকম না, কাছাকাছি না, কাছাকাছিও যায় না। চেষ্টা করছো, আর একটু চেষ্টা করো। হ্যাঁ, ট্রাই করো আর একটু। দুইজন চেষ্টা করছো, আর বাকিরা যদি চেষ্টা করো আর কি। আচ্ছা, এটা ভাই একটা ইংলিশের অনেক অর্থ। হ্যাঁ, আসলে ইংলিশের অনেক অর্থ, কিন্তু কথা হচ্ছে এই যে ওয়ার্ড সেন্টেন্স বেদে ইংলিশের অর্থ আমাদের কি হয়, তোমার চেঞ্জ হয় আর কি। আচ্ছা, তো হচ্ছে না না? আর কেউ? স্যার মেবি কঠোর হবে। আচ্ছা, কঠোর, হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক মানে তো আমরা জানি কঠোর পরিশ্রম। আচ্ছা দেখো, আচ্ছা এখানে কি বলছো আমি দেখি। আফিফা বলতেছো, আচ্ছা আমি একটু পড়ি SMS গুলো। আমি সারা জীবন আন্ডারটেক মানে দায়িত্ব পড়লাম। কি বলছো বুঝি নাই। দায়িত্ব, দায়িত্ব মানে কথাটা আমি উচ্চারণ বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখন কয়েকজনে উত্তর দিয়েছো যে হাতে নেওয়া। আচ্ছা, হাতে নেওয়া, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া, আচ্ছা সরি দায়িত্ব না। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো কাজ শুরু করা হবে। আচ্ছা, কোনো কাজ শুরু করা হবে। আচ্ছা বলি, কাছাকাছি গিয়েছো একটু। এটা আমি একটু ফ্যান্সি করি আমার কাছে। ওয়েট, পরিশ্রম, হার্ডওয়ার্ক তো পরিশ্রম আমরা জানি। আচ্ছা, তো দেখি এখানে সঠিক উত্তরটা।
সঠিক উত্তর যেটা, আমি বাংলা অর্থটা দেখাই, দেন এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটা কাজ করবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওয়েট করো একটু। এর আমি জুমটা ঠিক করি, জুমটা ঠিক হচ্ছে না তো এই জন্য একটু ওয়েট। খেয়াল করো। তো এখানে বাংলা অর্থটা বলতেছি পুরোপুরি, যে মানুষ কঠোর পরিশ্রম করে না সে পৃথিবীতে কখনো বেশি দূর এগিয়ে যেতে পারে না। যে মানুষ কঠোর পরিশ্রম কখনো করে না সে পৃথিবীতে কখনো কি বেশি দূর এগিয়ে যেতে পারে না। তো এটা স্পেসিফিক যে বাংলা অর্থটা, যেমন প্রথমত আমরা যদি বলি ম্যান হু ডাজ নট মানে কি, করে না। হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। তো এখানে আন্ডারটেকে যে শব্দের অর্থ, সেই অর্থটা এখানে উজ্জ্ব করা আছে। তো পরবর্তী লিখছে যে ইজ নেভার গো ড্যাশ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, যে বেশি দূর এগিয়ে যেতে পারে না কখনো, নেভার মানে কখনো। এই সেন্টেন্সের মধ্যে বাংলা অর্থটা যেটা, সেটা উজ্জ্ব করা হয়েছে। এটা আমরা জাস্ট এভাবে চিন্তা করতে পারি যে এইখানে আন্ডারটেক যে শব্দটা, এটাকে হার্ড ওয়ার্কের যে অর্থটা আছে তার সাথে সামঞ্জস্য করে তুলে ধরা হয়েছে, কঠোর পরিশ্রম। যারা কি প্রাথমিকভাবে বলছিলা যে কি বলে ধারণ করা, সুমায়া বলছিলাম মেবি, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেকজনে বলছিলা যে কোনো কাজ শুরু করা হবে এরকম, তারপরে হচ্ছে গিয়ে হাতে নেওয়া বা দায়িত্ব নেওয়া, ধারণ করা। হ্যাঁ, এই বিষয়গুলো মানে এটার সাথে কানেক্টিভিটি আছে, কিন্তু কথা হচ্ছে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটার বাংলা অর্থ আমাদের হয় না। শুধু এই ক্ষেত্রে বাংলা অর্থটা আসলে এখানে ম্যাচিং হয় না, এই জন্য বাংলা অর্থ উজ্জ্ব থাকবে। আন্ডারটেক যেটা, সেটা হচ্ছে আমরা আলাদাভাবে জানি অর্থটা যেটা তোমরা বলছো, কিন্তু এই সেন্টেন্সের অনুযায়ী আন্ডারটেক শব্দটার কোনো অর্থ মিনিং নাই, মানে বাংলা অর্থ হিসাবে এটা কোনো মিনিং কাজ করতেছে না। এই হচ্ছে বিষয়। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাতে হবে, প্লিজ রেসপন্স করতে হবে। কিছু কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের সেন্টেন্স অনুযায়ী এর অর্থ উজ্জ্ব থাকে, যেটা হচ্ছে এইখানে একটা। তো এই জন্য আমি বললাম যে আন্ডারটেক শব্দটা এর অর্থটা কি হবে। তো চেষ্টা করছো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে আমাদের এই জায়গার সেন্টেন্সের উপর ভিত্তি করে আন্ডারটেকের যে অর্থ সেটা আসলে প্রকাশ করা হয় নাই, প্রকাশ করার প্রয়োজন পড়ে না, দেখে হয়নি। প্রকাশ করা যদি প্রয়োজন পড়তো আমরা অবশ্যই লিখতাম। তো মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডের বাংলা অর্থটা না বললেও সমস্যা নাই, সেন্টেন্সের ধারাবাহিক নিয়ম অনুযায়ী এটা অন্য অর্থেই কাজ করবে। তো এটা আর কি বিষয়, যে মানুষ কোনো পরিশ্রম করে না সে পৃথিবীতে কখনো বেশি দূর এগিয়ে যেতে পারে না। এখন এই জায়গার মধ্যে আমরা আর্টিকেল ব্যবহার করব। প্রথমত আমরা এই কী করলাম, সেন্টেন্সটার অর্থটা বোঝার চেষ্টা করলাম যে কোন জায়গায় অর্থ কি ব্যবহার হবে। যেমন ইন্ডাস্ট্রি অর্থটা পরিশ্রম ব্যবহার হচ্ছে, আবার এটার অর্থটা এখানে উজ্জ্বল ব্যবহার হচ্ছে না। তো আমরা আরও শিখবো, যত প্র্যাকটিস করব তখন আমরা ধারণা করব বা অভিজ্ঞতা অর্জন করবো আস্তে আস্তে। তো যাই আজকে আমরা এটা শিখলাম। এখন কথা হচ্ছে আমরা আর্টিকেলটা পূরণ করবো, তাই না? এখন আমাদের আর্টিকেলের ডান দিকে যে দুইটা শব্দ আছে, একটা ম্যান, একটা হচ্ছে লং অ্যাওয়ে, দুইটা শব্দের আগে একটা শূন্যস্থান আছে, এটা হচ্ছে 1 নম্বর শূন্যস্থান, এটা হচ্ছে 2 নম্বর শূন্যস্থান। এখন একটা বিষয় তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে এটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি জাস্ট তোমাদেরকে একটু বলি যে প্রথম যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো আর্টিকেল ব্যবহার করা হয়েছে কি না আমাকে একটু জানাও। প্রথম সেন্টেন্সে কি কোনো আর্টিকেল ব্যবহার করা হয়েছে কি, বা আর্টিকেল আছে কি না? জি না স্যার। প্রথম সেন্টেন্সে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় নাই? এই যে দা, যদি এখানে আমি শূন্যস্থান দেই নাই, কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তো আমরা তো আসলে আর্টিকেল দায়ের ব্যবহার এখন পড়তেছি না, আমরা কি এর ব্যবহার করতেছি। তো এই জন্য আমি এটা আলোচনা করি নাই, কিন্তু এখানে তো ব্যবহার করছি। তো বিষয়টাকে লক্ষ্য করো, চমৎকার একটা বিষয় যে আমি সবগুলো ওয়ার্ড লিখতে গেলে কিন্তু কালারিং পেন ইউজ করছি কম্বিনেশন করে, কিন্তু এই দা যেটা, সেটা আমরা এক কালি দিয়ে লিখছি। এই এক কালি দিয়ে লেখার নিয়ম কারণ হচ্ছে এই জায়গার মধ্যে একটা শূন্যস্থান ছিল যেখানে আমাদের দা ব্যবহার করা হয়েছিল। যেহেতু আমাদের এই ক্লাসটা আর্টিকেল অফ এর ব্যবহার, এই জন্য আমরা এই দা নিয়ে কোনো কথা বলি না, জাস্ট দাটাকে আমি কি করছি, কালারিং পেন দিয়ে এক কালার দিয়ে লিখছি, যাতে আলাদা করে তোমরা বুঝো।
কথা কি বুঝতে পারছো যা বললাম? সবগুলো ওয়ার্ডে কিন্তু ম্যাচিং আছে, লাল কালি, তারপর হচ্ছে তোমার নীল কালি ম্যাচিং আছে, যেমন এখানেও ম্যাচিং আছে। আমার কথা কি বুঝছো? আমি এক কালিতে লিখছি কেন? কারণ সেটা একটা আর্টিকেলের ওয়ার্ড, ফাঁকা অংশ ছিল, ওইটাকে আমি ফাঁকা না দিয়ে জাস্ট কী করছি, একবার লিখে দিছি, কারণ ওটা এই ক্লাসের মধ্যে ওই টপিকেরই আলোচনা না। ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে তাড়াতাড়ি। আমার কথা কি ক্লিয়ার শুনতেছো? আমি আসলে তোমাদের রেসপন্স পাচ্ছি না, তো এই জন্য আর কি, বললে ভালো হতো। কথা স্পষ্ট আসতেছে, শুনতেছো, দেখতেছো, এটা আমাকে রেসপন্স করতে হবে, নাকি আমার এদিকে সমস্যা কোনটা? ওকে ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো। আচ্ছা, অভিশা স্পিকার অন হয়েছিল কিন্তু সাউন্ড শুনতে পাইনি। অভিশা কিছু বলছিলা? আবার বলো তো, শব্দ আসে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এবার দেখেন নেক্সট। তো ঠিক আমরা গতকালকে ক্লাস রেকর্ড করেছিলাম, সেখানেও কিন্তু আমরা এখানে এই যে ইংরেজি যে ওয়ার্ডটা ছিল আর্টিকেল, এক কালিতে লিখছিলাম, এই যে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স, এই যে দা লিখছিলাম এক কালার, তার মানে এখানে একটা কি ছিল, শূন্যস্থান ছিল, কিন্তু আমি এটা লিখি না, কারণ আর্টিকেল অফ এর ব্যবহারে ক্লাস করতেছি এই জন্য। ওকে, যাক, আজকে তোমাদের জানিয়ে দিলাম আর কি। এবার একটা বিষয় খেয়াল করো, 2 নাম্বার যে সেন্টেন্স, এখানেও সেম টু সেম এই যে একটা দা ব্যবহার করা হয়েছে, এই যে দা, এটাও কিন্তু এক কালি দিয়ে লিখছি, তার মানে এখানে একটা শূন্যস্থান ছিল, কিন্তু আমি লিখি নাই, কারণ কি, আর্টিকেল অফ এর ব্যবহারের জন্য। তো এই শূন্যস্থানে কি হবে? এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ইজ নেভার গো এ লং অ্যাওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানেও শূন্যস্থানে আর্টিকেল এ বসবে, এখানেও আর্টিকেল এ বসবে। কেন বসবে? ম্যান হচ্ছে নাউনকে আমাদের মডিফাই করে বা নাউনকে ইন্ডিকেট করে আর্টিকেল বসে, যেহেতু ম্যান শব্দটা নাউন, শূন্যস্থানে ডান দিকে আছে, এবং ম্যান শুরু হয়েছে এম দ্বারা, কনসোনেন্ট, এই জন্য আর্টিকেল কি ব্যবহার করতেছি, এ ব্যবহার করতেছি। এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী। তারপরও এই সেন্টেন্সটা হচ্ছে একটা অনির্দিষ্ট সেন্টেন্স, কারণ কি, এখানে বাংলা অর্থ দ্বারাই বুঝতে পারতেছি, যে মানুষ কঠোর পরিশ্রম করে না সে মানুষ পৃথিবীতে বেশি দূর এগিয়ে যেতে পারে না। এখন কোন মানুষ, আমি, তুমি, নাকি অন্য কেউ? বলছে নির্দিষ্ট করে কি বলছে? কোন মানুষের কথা এখানে বলা হচ্ছে? নির্দিষ্ট করে বলে নাই। যেহেতু এখানে অনির্দিষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে, এই জন্য আর্টিকেল এ বা এন বসবে। কিন্তু আমরা জানি গ্রামারের নিয়ম অনুযায়ী কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে, এন বসে না, এই জন্য আমরা আর্টিকেল এ ব্যবহার করছি। সবাইকে ব্যাখ্যা বুঝতে পারছো? দ্রুত বলতে হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে যে আর্টিকেল আমরা এ ব্যবহার করছি কেন, এখানে দেখো, গো এ লং ওয়ে, এই যে আমরা বলতেছি নাউন ফ্রেজ, এই যে এ লিখলে কি হবে, এ তারপর লং ওয়ে, এটাকে বলা হয় একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। এ লং ওয়ে, অ্যাজ এ রেজাল্ট, তারপর হচ্ছে সাচে, আমরা কিন্তু এগুলো পড়ছি, যেগুলো আমাদের ফ্রেজ ওয়ার্ড, সেগুলোর ক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী কী বসে, আর্টিকেল এ বসে। এখানেও আমরা যদি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী চিন্তা করি, শুধুমাত্র একটাই উত্তর হবে যে এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ, এই জন্য আর্টিকেল এ বসছে, এ লং ওয়ে, এটা গ্রামাটিক্যালি বসছে, এ লং ওয়ে। কথা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। যদি এটা নাউন ফ্রেজ, তারপর আমরা জানি যে এখানে গ্রামাটিক্যাল অনুযায়ী আর্টিকেল এ ব্যবহার হয়েছে। এ হচ্ছে 2 নাম্বারটার ব্যাখ্যা। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে এখানে? স্যার আওয়াজ ঠিক করে আসতেছে না। মানে কথা কি বাজতেছে এরকম? স্যার আসলে আমার তো নেট ঠিক আছে, আমার নেট স্পিড 130-এর সামথিং, আমার নেট তেমন স্লো না, আমি দেখতে পাচ্ছি। আশা করি আমার দিকে ঠিক আছে, তোমার দিকটা একটু দেখতে হবে কষ্ট করে। হ্যাঁ, চেষ্টা করতেছো, বাকিরা জানায়ও, ভালো মন্দ জানালে বুঝতে পারবো। বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতে? ক্লাসে বাকিরা যারা আছো, তোমাদের কি সব ঠিকঠাক আছে? দ্রুত বলতে হবে, আমাদের পরবর্তী সেন্টেন্স আছে। তো চ্যাট বক্সও বলো বা ভয়েসে বলো, তাড়াতাড়ি বললে একটু সুবিধা হয় আর কি। ওকে, তো বলছো রিমা ঠিক আছে, তাহলে আশা করি ঠিকই আছে আমার এখানে, যেহেতু বাকিদের সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমি দেখি নেক্সট, পরবর্তী যেই
ওয়ার্ড বা সেন্টেন্স আর কি, সেটাও আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি। এটা একটু বড়, মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো পরবর্তী সেন্টেন্সে বলতেছে যে মেনি, 3 নাম্বার শূন্যস্থান, মেনি ড্যাশ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজিয়েন্স ফর হুইচ দে ক্যান নট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস। এ হচ্ছে আমাদের পরিপূর্ণ সেন্টেন্স, যদিও এটা একটু বড় সেন্টেন্স, তারপর আমাদের এগুলো পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে সব কিছুই। এখন আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, বাংলা অর্থগুলো, এই যে অ্যাওয়ার, অ্যাওয়ার মানে কি বলো তো? প্রথম শব্দের অর্থ বলো। অ্যাওয়ার মানে কি? অ্যাওয়ার, এটা আশা করি সবার পারার কথা। অ্যাওয়ার মানে কি? অ্যাওয়ার, অ্যাওয়ারনেস, আমরা এগুলো কিন্তু ব্যবহার করি অনেক সেন্টেন্সের মধ্যে। বাংলা অর্থ বলতে হবে, প্লিজ চেষ্টা করো। অ্যাওয়ার মানে কি? সবাই কি শুনতেছে আমার কথা? ভেরি গুড, সচেতন হওয়া। হ্যাঁ, সচেতন হওয়া, অ্যাওয়ার মানে সচেতন হওয়া বা সতর্কতা। গুড। সিগনিফিকেন্স মানে কি বলো তো? সিগনিফিকেন্স মানে কি? গুরুত্ব, ভেরি গুড, হ্যাঁ গুরুত্ব। তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, ভেরি গুড, উত্তর রাইট। আচ্ছা, এরপর হচ্ছে ডিলিজিয়েন্স। ডিলিজিয়েন্স, ডিলিজিয়েন্স মানে কি? চেষ্টা করো, ট্রাই। ডিলিজেন্স মানে কি? কেউ পারবা না? বলো, ভুল হোক সমস্যা না, আমরা শিখবো, সময় কম কিন্তু আমাদের। ডিলিজিয়েন্স এর অর্থ কি? প্রশ্ন হচ্ছে এটা, ডিলিজিয়েন্স। আচ্ছা, যাই হোক, তো বলি পরবর্তী ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে কি হুইচ ক্যান নট রিপ। রিপের অর্থ কি বলো? REP, রিপ। সাকসেস মানে আমরা জানি সাফল্য, ঠিক আছে? 3টা ওয়ার্ড, ডিলিজিয়েন্স, রিপ, বেনিফিট, এই 3টা ওয়ার্ড বাকি। না, অধ্যাবসায় না। তানজিলা বলো। পরিশ্রম। পরিশ্রম, আচ্ছা, হ্যাঁ, ও সরি, ঠিক আছে, ও দুঃখিত, হ্যাঁ বলছো, ওই যে যেটা বলছো নাম জানি কি, দুরু, অধ্যাবসায়, ঠিক আছে, হ্যাঁ অধ্যাবসায় পরিশ্রম, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে। ওকে, ডিলিজেন্স অর্থ হচ্ছে, ঠিক আছে, পরিশ্রম বা অধ্যাবসায়, যেটাই বলো। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে এটার মানে কি? এটার মানে আর এটার মানে, দুটো অর্থ বাকি আছে, বলতে হবে প্লিজ। রিপ মানে কি স্যার? উপরে বা চূড়া? না, চূড়া না। কোনো কিছুর ফল পাওয়া? এটাও না। আচ্ছা, এটা হচ্ছে ভোগ করা। হ্যাঁ, ভোগ করা বা আত্মসাৎ করা আর কি, ভোগ করা, আত্মসাৎ করা, যেটাকে আমরা বুঝি আর কি। আর বেনিফিট মানে কি? সুবিধা, সুযোগ সুবিধা। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট পারছো, চেষ্টা করছো একটা। তো উত্তর দেখো, তো আমাদের বলতেছে মেনি, এখানে কি হবে বলো তো? মেনি এ ম্যান, মেনি এ ম্যান। আমরা কিন্তু একটা ক্লাসে পড়ছিলাম ফ্রেজ ওয়ার্ড, সাচে, মেনিয়ে, সাচের পরে এ বসে সবসময়, মেনির পরে এ বসে, এগুলো বেসিক ক্লাসে পড়ছিলাম। সেই গ্রামাটিক্যাল অনুযায়ী কিন্তু এখানে কি বসছে? এ বসছে। আবার সেমভাবে নাউন, এটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, কি হবে? এ হবে। তো অনেক মানুষই, যে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজিয়েন্স ফর হুইচ দে ক্যান নট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস। অনেক মানুষই পরিশ্রমের গুরুত্ব সম্পর্কে সচেতন নয়, যার কারণে তারা সাফল্যের সুযোগ বা সুফল ভোগ করতে পারে না। পৃথিবীতে অনেক মানুষই পরিশ্রমের গুরুত্ব সম্পর্কে সচেতন না, তাই তারা সাফল্যের সুফল সম্পর্কে কোনো কিছু ভোগ করতে পারে না। ব্যাস, এটাই হচ্ছে বাংলা অর্থ। আর আমাদের 3টা আর্টিকেল হবে এ এ এ। প্রথম আর্টিকেলও এ, পরেরটাও এ, পরেরটাও এ। প্রথম আর্টিকেলটা আমরা বুঝতে পারলাম, এটা আমাদের বাংলা অর্থ বুঝেও যেমন উত্তর করা যায়, গ্রামাটিক্যালও হয়। 2 নাম্বারটা অবশ্যই একটা গ্রামাটিক্যাল রুল,
এ লং ওয়ে। 3 নাম্বারটাও আমাদের গ্রামাটিক্যাল রুল, এ মেনি এ ম্যান। এ হচ্ছে আমাদের সঠিক উত্তরগুলা। তো আমি সঠিক উত্তরের যেই অংশটা দেখাচ্ছি, 1 নাম্বার হবে বড় অক্ষর এ। কেন বড় অক্ষর এ হবে বলি, কারণ আমাদের 1 নাম্বার যে ইয়াটা ছিল শূন্যস্থান, এটা শব্দের শুরুতে, সরি সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান আছে। এটা একটা পরিপূর্ণ বাক্য যার শুরুতে শূন্যস্থান। আমরা জানি যদি আমাদের একটা সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই তাকে বড় অক্ষর দিয়ে লিখতে হয়। তো এখানে আর্টিকেল যেহেতু এ ব্যবহার হবে, বড় অক্ষর এ লিখবা। পরীক্ষার সময় অবশ্যই কী লিখবা? বড় অক্ষর এ লিখবা। ছোট অক্ষর এ লিখলেও সমস্যা নাই, তবে না লেখাই ভালো। বড় অক্ষর এ লিখলে কি সেফ জোন। সবাই কি কথা বুঝতে পারছো? মন থাকবে ব্যাপারটা। আমাদের পাঞ্চুয়েশন নিয়ম অনুযায়ী কি আর্টিকেল এর ব্যাপারটা বড় অক্ষর এ বসবে, কারণ এখানে শুরুতেই শূন্যস্থান। আচ্ছা, তো বুঝতে পারলাম যে প্রথম উত্তরটাও এ, দ্বিতীয়টাও এ, তৃতীয়টাও এ। তো প্রথম উত্তরটা এ কেন হলো, এটা বাংলা অর্থ বুঝে বুঝে উত্তর করতে হবে, এটাও আমরা জানি, অথবা গ্রামাটিক্যালও হয়ে যায়। আর 2 নাম্বারটাও এ হবে, ব্যাখ্যা হচ্ছে এ লং ওয়ে। এ লং ওয়ে হচ্ছে একটা নাউন ফ্রেজ। এ লং ওয়ে একটা কি নাউন ফ্রেজ, যার কারণে গ্রামাটিক্যালি এটা এ বসে। 3 নাম্বারটাও আমাদের নাউন ফ্রেজ, এ ম্যানি এ ম্যান, ম্যানির পরে এ বসে, এটাও গ্রামাটিক্যালি বসে। তো 2 আর 3 আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করছি, আর 1 নাম্বারটা আমরা বাংলা অর্থ বুঝে বুঝে ব্যবহার করছি। এ হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অংশ। সবাই কি সম্পূর্ণ ক্লাস ভালো করে বুঝতে পেরেছো? আমাকে জানাও। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের ইংলিশটা এইভাবেই পড়তে হবে, বাংলা অর্থ বুঝে বুঝে, গ্রামাটিক্যাল বুঝে বুঝে, কেন এটা উত্তর হয়েছে, কেন এটা হইল না, এটা বুঝতে হবেই, আদারওয়াইজ কিন্তু ইংরেজিতে ভালো করব না। থ্যাংক ইউ সাহা, জয়েন করছো, তোমার নাম অভি সাহা। আজকে ফার্স্ট ক্লাস করছো, বেসিক ক্লাসগুলো দিয়ে দিব ইনবক্স থেকে, দেখে নিও। তুলিও জয়েন করছো, নিয়মিত ক্লাস করো সবাই। আজকের মতো আমাদের ক্লাসের লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।